আমন্ত্রণ যমুনা টেলিভিশন ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। কাল ব্যালট বুথের শেষ মুহূর্তের প্রস্তুতি, তারপর ভোটযুদ্ধ, বাংলাদেশের এই ঐতিহাসিক ইভেন্টের ম্যারাথন কাভারেজে থাকবে যমুনা টেলিভিশন। আমার সঙ্গে থাকছেন নুসরাত বৃষ্টি আছি এবং আমি জানানোর চেষ্টা করব রংপুর ও রাজশাহী বিভাগের খবর, এবং নাবিলা সোহার আছি, আমি জানাবো চট্টগ্রাম সিলেটের খবরাখবর, প্রচার প্রচারণার সবশেষ তথ্য। দর্শক, একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা। দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ অর্থাৎ বরিশাল এবং খুলনা বিভাগের সকল তথ্য, ভোটার প্রচারণার সকল সবশেষ তথ্যগুলো নিয়ে আমি থাকছি। এবং আমি যথারীতি সাইফুদ্দিন রবিন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খবরাখবর জানাবো। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী টানা 8টি স্থানে পথসভা জনসভা করছেন, তারই একটি অংশ বাসাবো এলাকায়। তিনি সেই জনসভায় এখন বক্তব্য দিচ্ছেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। শাসন আমল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল, এবং পরবর্তীতে এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন, যোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে অবস্থা কি ছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব পেলেন, কিভাবে উন্নয়ন হল, একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন ছিলেন সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। মা বোনেরা সেই সক্ষম নিরাপদে যে কোনো সময় রাস্তায় করতে পারত। ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা সবকিছু পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপির আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয়, তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে। এবং সামনের দিকে 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। 1971 সালে জীবন বাঁচিয়ে রেখে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং এটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? সঠিক ব্যক্তি বাছাই করতে হবে। কোন সেই সঠিক ব্যক্তি? জীবন ধরে বড় হয়েছে এই এলাকার মানুষের সন্তান, আমার ছোট ভাই, আমি আজকে আনুষ্ঠানিকভাবে এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে বিপদে আপদে সকল সময় সম্ভব। এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো ধানের শীষে? ইনশাল্লাহ। হাবিবকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচিত হলে 13 তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা 9 এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা, এলাকার উন্নয়ন দেখে রাখা, এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করছে ইনশাল্লাহ। বসো প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়ে গিয়েছে, এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে এখন কাজ করতে হবে। কিসের কাজ? দেশ গঠনের কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন। এই মানুষটি
শত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম তাকে মুক্তি দেওয়া হবে। খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আমার প্রথম ঠিকানা, বাংলাদেশ আমার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষ আমার পরিবার, আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান নাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন ঢাকার ৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের প্রচারণার জনসভায়। এর আগে তিনি আরও 3টি সমাবেশে অংশ নিয়েছিলেন। এরপরে আরও 4টি সমাবেশ অবশিষ্ট রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের দিনে ঢাকা মহানগর দক্ষিণে। এরপরের সমাবেশটি অনুষ্ঠিত হবে যাত্রাবাড়িতে, জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় প্রার্থী নবিউল্লাহ নবীর প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক, তার কাছ থেকে জানবো যাত্রাবাড়ি সমাবেশস্থলের খবরাখবর। অনেক নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নিশ্চয়ই দিনের শুরু থেকে তাদের অনেকেই অপেক্ষা করছেন, আর খানিক বাদেই সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে সেই অঞ্চলের সাধারণ মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে কী প্রত্যাশা করে বা তাঁর দল মনোনীত প্রার্থীর কাছে কী প্রত্যাশা করে সেসব একটু জানাবেন। প্রত্যাশা আসলে বললে শেষ করা যাবে না, কারণ যেহেতু 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে জনগণের নানা ধরনের প্রত্যাশা আছে। বিশেষ করে যখন প্রসঙ্গটা আসে যে নির্বাচনে এই জনসভায়, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জনসভা, সেই জনসভাতে যখন দলের চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন, তখন তার প্রতি প্রত্যাশার পারত্ব আরও বেশি বাড়তে থাকে। একটু প্রসঙ্গত বলে রাখতে চাই, তারেক রহমান সকাল থেকেই আপনারা জানেন নিশ্চয়ই যে ঢাকার বিভিন্ন জায়গায়, অর্থাৎ 8টি আসনে তিনি ঘুরে বেড়াবেন, তার সেই সূচিটি প্রকাশ হয়েছিল এবং তিনি ধীরে ধীরে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং সে বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ ঠিক এখন যেখানে তিনি বক্তব্য রাখছিলেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সেই যাত্রাবাড়ি, অর্থাৎ ঢাকা 5 আসনের যেখানে এখানে তিনি আসবেন এবং এসে যারা নির্বাচনী গণসমাবেশের যুক্ত আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। বিশেষ করে দলীয় নেতাকর্মী আছেন, এই অঞ্চলের ভোটাররা আছেন, সাধারণ উৎসুক ভোটাররা আছেন, যারা এই অঞ্চলের ভোটার, তারা আসলে তাদের যেই অবস্থা, সে অবস্থার পাশাপাশি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যিনি আসবেন, যে কয়জন আছেন তাদের মধ্যে তারেক রহমান অন্যতম একজন, তার কাছে তার যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতির কথা জানার জন্য কিন্তু উৎসুক হয়ে আছে। আমরা একজন নারীর সঙ্গে কথা বলছিলাম, যিনি বলছিল যে বিএনপি একমাত্র দল যারা কিনা নারীর কথা বারবার করে বলছেন এবং তাদের কথা আমরা বিশ্বাস করি। তিনি দাবি করছিলেন যে তিনি আসলে বিএনপির কোনো কর্মী নন, তিনি শুধু একজন সাধারণ ভোটার। তিনি চান নারী পুরুষের ভেদাভেদটা না হোক, আগামী নির্বাচনের ক্ষেত্রে যাতে সেই পরিকল্পনা, অর্থাৎ বিএনপি যে পরিকল্পনার কথা বলছে, যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে যাতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশের যে বড় ব্যানার করে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চতে কিন্তু এই অঞ্চলের, অর্থাৎ যাত্রাবাড়ি অঞ্চলটার যারা এখানকার ওয়ার্ডের, যারা এখানে ওয়ার্ডের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে অপেক্ষা করছেন কখন আসবেন। সম্মুখ সারের একটা সারি যদি একটু দেখানোর চেষ্টা করানো যায় তাহলে দেখানো যাবে যে এখানে কিন্তু যারা শহীদরা আছেন তারাও কিন্তু ঠিক মঞ্চের সামনে অপেক্ষা করছেন এবং এই মঞ্চের সামনে তারা কিন্তু অপেক্ষা করছেন যখন তারেক রহমান আসবেন, এখানে মঞ্চে বক্তব্য রাখবেন। তাদের যেই স্বজন হারানোর স্মৃতি, গুম, খুন, হত্যা, নিগ্রহ, তারপরে যে বিপ্লব, তার যে ধারাবাহিকতা, এই 17 বছরের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতাটা একেবারে সম্মুখ সারিতে বসে তারেক রহমানের সামনে তারা তুলে ধরবেন। এছাড়াও এখানে কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত, যারা এলাকাতে অনেক বছর যাবৎ ধরে এই এলাকাতে নিগৃহীত কিংবা দলীয় রাজনীতি করার কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে তারা শিকার হয়েছেন বিভিন্ন যে বিভিন্ন ধরনের সন্ত্রাসের, তারাও কিন্তু চান না যে আগামী যেই ক্ষমতার যে নির্বাচন, আগামী যেই রাজনীতি, সেই রাজনীতিতে এই ধরনের নৃশংসতা হোক। সেটা যে কোনো দল, যে কোনো পক্ষ, যে কোনো মত, এই যে কোনো দল, যে কোনো মত ভেদে সবাইকে মিলে একটা বাংলাদেশ করার প্রতিশ্রুতি যেটি দিয়ে যাচ্ছেন তারেক রহমান, সেই ব্যাপারে কিন্তু তারা একমত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের নেতা অর্থাৎ তারেক রহমান কিন্তু দেশকে সঠিক পথে, সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। আমরা কিছুক্ষণ আসলে এখানে ডগ স্কোয়াডও দেখতে পাচ্ছি। নিরাপত্তার যে সার্বিক ব্যবস্থার কথা যদি বলি, ঠিক মঞ্চের পেছনের পাশটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যারা সদস্যরা আছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় অবস্থান করছেন। তারেক রহমানের গাড়ি যখন এসে পৌঁছাবে, অর্থাৎ গাড়ি বহর যখন এসে পৌঁছাবে,
থেকে পেছনের মঞ্চের পাশ দিয়ে তারা কিন্তু হেঁটে আসবেন। সেখানে ফুলেল সম্বর্ধনা দেওয়ার জন্য কিন্তু সেখানে প্রস্তুত হয়ে আছেন নেতাকর্মীরা, এবং পাশাপাশি উৎসব যারা জনতারা আছে, বিশেষ করে এই যে যাত্রাবাড়ির রাস্তা, সেই রাস্তা কিন্তু বেশ সংকীর্ণ, অলিগলি, পাশাপাশি পুরান ঢাকার এই অংশটার ভেতরে যদি বিল্ডিংগুলোর কথা চিন্তা করি, একই একটা ছোট বাড়ির ভেতরে অনেক পরিবারের বসবাস। তারা কিন্তু জানালা দিয়ে এক নজর দেখার জন্য, ছাদে এক নজর দেখার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং তাদের প্রিয় নেতার পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়ার যিনি পরিকল্পনার কথা বলে যাচ্ছেন তার মন্তব্য শোনার জন্য কিন্তু তারা তার বক্তব্য সশরীরে দাঁড়িয়ে, তার মুখোমুখি দাঁড়িয়ে শোনা এবং নিজের কানে শোনা, সেটার মধ্যে এক ধরনের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটাই হয়তো আজকে ঘুচাবেন সেই যাত্রাবাড়ি অঞ্চলের মানুষ বা ঢাকা যে সংসদীয় আসনটি সেখানটা, সেই অঞ্চলের মানুষ। অনেক ধন্যবাদ মুশির অনি। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইস্যুতে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে ইসি। ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন 11 দলীয় জোটের নেতারা। প্রচার প্রচারণার শেষ সময়ে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভা, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকাল 11:30টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় জনসভা। আসতে থাকেন নেতাকর্মীরা, মিছিল আর স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা। ঠিক 12:30টার দিকে মঞ্চে ওঠেন জোট প্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12 ফেব্রুয়ারি। আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ভোটকেন্দ্র ও আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের আমির। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায়। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। কিছু আমলা ও সচিব নির্বাচনী অপকর্মে জড়িত অভিযোগ করে জামায়াতের আমির হুঁশিয়ারি করে বলেন, নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে সামনে আর ছাড় দেওয়া হবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন। মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ তুলে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 11 দলীয় জোটের নির্বাচনী যে সমাবেশটি হলো, সেই সমাবেশে খানিকটা উত্তাপ ছড়াচ্ছে, অর্থাৎ আর ইসির একটি সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলাপ আলোচনা, সরগরম হয়ে উঠছে রাজনীতির পরিবেশ। আরএফইডিও কিছুক্ষণ আগে উদ্বেগ জানিয়েছে এই ডিসিশনটাকে কেন্দ্র করে, এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের তরফ থেকে এখন সেই উদ্বেগ জানিয়ে প্রত্যাশা যে নির্বাচন কমিশন যে কোনো সময় তাদের সিদ্ধান্তকে হয়তো বা পরিবর্তন করবে। উদ্বেগের কথা বলছিলেন রবিন, একটা বিষয় কিন্তু মনে রাখতেই হয় যে প্রার্থী আসুক নির্বাচনের পর জনগণের কিন্তু প্রত্যাশা থাকবে তাদের জন্য বাক স্বাধীনতাটা থাকে, হ্যাঁকে হ্যাঁ বলার বা নাকে না বলার, উচিত অনুচিত সেটা বলার জায়গাটা যেন থাকে। আলোচনায় ফিরবো, তার আগে জানাই যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার পর
নতুন করে জটিলতা শুরু হয়েছে। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়, তবে এখানে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে কিনা সে নির্দেশনা নেই। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। নিরবচ্ছিন্ন সংবাদ সংগ্রহের স্বার্থে এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। এদিকে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে নির্বাচন ঘিরে গুজব ছড়ানোর সংখ্যা বাড়বে। সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মোটেও কাম্য নয়। যেসব অথরিটি যাদের নিয়োগ করে পর্যবেক্ষক সংস্থা বা সংবাদপত্র, তাদের তো জানার তাৎক্ষণিকভাবে জানা প্রয়োজন, এবং মোবাইল একমাত্র মাধ্যম যাতে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়। অতএব আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না। নির্বাচন উপলক্ষে সারা দেশের জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা উপজেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও র্যাব। মোবাইল কোর্ট পরিচালনার জন্য থাকছে ম্যাজিস্ট্রেট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে 1.5 লাখ পুলিশ সদস্য, প্রায় 8,000 র্যাব সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনীর 1 লাখেরও বেশি সদস্য। ভোটের দিন সারা দেশে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে আনসার ও ভিডিপি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং অনেক জায়গায় আছে হয়তো ফরেন সার্ভিস থেকে ব্রিফ করছেন। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছি, সেখানে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি। মনে হচ্ছে যে আপনি সিভিল সোসাইটি থেকে সরকার কি এখন সেখান থেকে আমাদেরকে দেখছে, আসলে আমাদের কি মানে কাজের যে মনোনয়ন পরিবর্তন আসছে কিনা। আমরা যেটা সাধারণ মানে বিপ্লব পরবর্তী বাংলাদেশে আশা করেছিলাম যে প্রশাসনের কাছ থেকে যেরকম নমনীয় সহনশীল একটা মানে বৈষম্যহীন চিন্তা আসাটা কথা, সেটাই হয়েছে। আসলে আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? কি মনে হয় আমাদের সম্পর্কে বলছি, জিজ্ঞেস করছেন এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব না। তবে আমরা মনে করি যে আমাদের ব্যুরোক্রেটরা তাদের সর্বোচ্চ দিয়েছেন আমাদের এই গভর্নমেন্টের কাজে। দে ডিড দেয়ার বেস্ট। আরেকটা বিষয়, মিডিয়া আমাদের যে মহোদয় মানে সামনে আসার সুযোগ পাই, যদি সুযোগ থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ওনার সঙ্গে আমাদের যদি দেখা করার সুযোগ থাকে, আমি আপনার এই মেসেজটা কনভে করতে পারি। বাট প্রফেসর ইউনূস প্রথম থেকেই গ্লোবালি বিশ্বে বিদেশে কিভাবে আসলে একটা প্রেস উইং বা কিভাবে একটা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে প্রেস কিভাবে ইন্টারেক্ট করে সেই বিষয়ে ওনার সুস্পষ্ট একটা ধারণা ছিল। সেই জন্য উনি একটা প্রেস উইং করেছেন, যেখানে ওয়ার্কিং জার্নালিস্ট উনি এনেছেন। এবং আপনি দেখেন অন্যান্য দেশে যেরকম হয় প্রেস সেক্রেটারি বা ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়মিত যে ব্রিফিং করেন, সেই কাজটাই আমরা করেছি। ওই দেশে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট এসে প্রেস ব্রিফিংয়ে আসে না, খুব রেয়ার। যদি অন্য দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা হেড অফ গভর্নমেন্ট ভিজিটে আসেন, তখন তারা ওই যে জয়েন্ট প্রেস কনফারেন্সে 1-2টা কোশ্চেন নেন। বাট আলাদা একটা নিজের থেকে প্রেস কনফারেন্স করা, সেই কাজটা অন্য কখনো করে না। যেটা শেখ হাসিনা করতেন, এটা কেউ করেন না। আমি নারী সাংবাদিকদের 2-1টা কোশ্চেন চাচ্ছি। আপনারা বলেছেন আপনাদের বিদায়ের বিষয়টা, আমি মৌলভীবাজার যেতে চাই, সেখানে আমাদের এক সহকর্মী আছেন আফরোজ আহমেদ। আপনার কাছে জানতে চাই, এখন একেবারেই শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীরা তাদের কথা পৌঁছাচ্ছেন ভোটারদের কাছে, ভোটাররা তাদের দাবি দেওয়ার কথা বলছেন, সেই অনুযায়ী কেমন দেখছেন পরিস্থিতি শেষ মুহূর্তে, সবশেষ জানাবেন। সোহার, আমি একটা পরিসংখ্যান দিয়ে যদি শুরু করি যে মৌলভীবাজারের
যে 4টি সংসদীয় আসন আছে, এই 4টি আসনের মধ্যে কিন্তু মোট 24 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মৌলভীবাজার 1 অর্থাৎ বড়লেখা এবং জুরি উপজেলা মিলে যে সংসদীয় আসন সেখানে 6 জন, এবং কুলাউড়া উপজেলা যেটা মৌলভীবাজার 2 সেখানে 8 জন, এবং পরে যে দুটো আছে 3 এবং 4-এ যথাক্রমে 6 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনি যেটি বলছেন যে আজকেই শেষ প্রচারণার দিন, এবং আজকে কিন্তু গ্রামে যারা প্রচারে ছিলেন যে সমস্ত প্রার্থীরা তারা কিন্তু এর মধ্যে কিন্তু আসছে। শহর কেন্দ্রিক এখন প্রচারণার যে আমেজটা সেটা কিন্তু বিরাজ করছে। এর মধ্যে যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদের যে নির্বাচনী যে শোডাউন যেটাকে বলি বা মিছিল, যেটি সবশেষ মিছিল সেটি করছেন। আমরা যে মিছিলটি দেখছি সেটি কিন্তু মৌলভীবাজার 3 আসনের যে সংসদ সদস্য এবং সাবেক যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের প্রতীকে এই বিশাল মিছিলটি কিন্তু হচ্ছে। নিশ্চয়ই আপনি দেখছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হচ্ছেন, এবং এই মিছিলের মাধ্যমেই কিন্তু শেষ হবে মূলত, যেহেতু আর সময় খুব অল্প। আগামীকাল 7:30টার মধ্যে এই যে নির্বাচনী প্রচারণা সেটি বন্ধ হবে, এবং তারা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু এখন আর নির্বাচনের প্রার্থী যারা তাদের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু শতভাগ বিশ্বাস করছেন না। আমরা কথা বলেছিলাম, তারপরে তারা যেটি বলেছেন যে তাদের তো মানুষের বিশ্বাস করা ছাড়া উপায় নেই। তারা আশা করছেন যে এবার যারা প্রার্থী যারা এবার সংসদে যাবেন, যারা পাশ করবেন, তারা নিশ্চয়ই সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলবেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক সহায়তা করবেন। নাবিলা, একদমই তাই আফরোজ, আমরাও সেটাই প্রত্যাশা করছি যেন যারা প্রার্থীরা যারা কথা দিচ্ছেন ভোটারদের তারা সেই আসলে কথাগুলো যেন সংসদে সাধারণ মানুষকেই প্রতিনিধিত্ব করবেন সেই প্রত্যাশা করছেন যারা ভোটাররা আছেন। রবিন, আমরা অনেকগুলো নির্বাচন প্রচারণার খবর অনেকদিন যাবতই জানাচ্ছি। আজকের শেষ মুহূর্তে কে কি বলছে সেটা কিন্তু একটি দেখবার বিষয়, কারণ শেষ সময়ের প্রচারণা অনেকখানি ফ্যাক্টর হিসেবে কাজ করে কিংবা প্রভাব ফেলে বলে দেখেছি আমরা বিগত সময়। আজকে বড় দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের কথা যদি বলি, যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশ অংশ নিয়েছেন ইতিমধ্যেই। তিনি একটি সমাবেশে কেবলমাত্র নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, অথচ দুয়ারে কিন্তু একেবারে কড়া নাড়ছে নির্বাচন। সে সঙ্গে তিনি তুলে ধরেছেন তার পরিকল্পনা গত কয়েকদিনের মতো ধারাবাহিকভাবে কি করবেন স্থানীয় সমস্যা উন্নয়নে সেসব। বিপরীতে জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, তাদের তরফ থেকে কিন্তু বেশ অভিযোগের বিস্তর অভিযোগ তারা আজকের দিনেও তুলছেন। সেসব শেষ পর্যন্ত আসলে কোন দিকে নিয়ে যায় বা পরিস্থিতি বা নির্বাচনকে কিছু সেটা রাজনৈতিক কৌশল হতে পারে, যে উত্তপ্ত এক ধরনের পরিস্থিতি তৈরি করা, অর্থাৎ সেই পরিস্থিতিটা আমেজটাকেও এক ধরনের চাঙ্গা করে। আসলে রাজনীতিকদের আলাপ আলোচনা যে কোনো বক্তব্যই সেটাকে নির্বাচনের সঙ্গেই সম্পৃক্ত করে এখন সাধারণকে, সেটাও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সকলের প্রত্যাশা যে ইতিবাচকভাবে শেষ হোক এবং প্রশ্নবিদ্ধ না হোক এমন একটি নির্বাচন হোক এমন প্রত্যাশাই করছি। আমরা একটু বাড্ডায় যাব রবিন। হ্যাঁ, বাড্ডায় আমাদের সহকর্মী সাজ্জাদ পারভেজ রয়েছেন। আমরা সেখানকার প্রচারণার খবরাখবর জানতে চাই। সাজ্জাদ পারভেজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঢাকা 11 আসনেই বোধহয় রয়েছেন আপনি। শেষ ভাগে প্রচারণা কেমন দেখছেন সেই এলাকায়? দেখছি নতুন বাড্ডা থেকে শুরু হয়ে এটি এখন যাচ্ছে হচ্ছে আপনার মধ্যবাড্ডা থেকে শুরু করে মেরুল বাড্ডা হয়ে শেষ পর্যন্ত রামপুরায় গিয়ে শেষ হবে এই মিছিলটি। এই মিছিলটিতে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেছে। তারা ভোটারদেরকে জানাচ্ছেন তাদের বিভিন্ন মেসেজ, এবং এই মিছিলের মধ্যে বিভিন্ন স্লোগান, সবার আগে বাংলাদেশ, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে, এরকম বিভিন্ন ধরনের স্লোগানের দিয়ে এখানে হচ্ছে যে মুখরিত রয়েছে। এই বাড্ডা এলাকার যে ভোটাররা রয়েছে, ভোটারদেরকে তাদের বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, তারা তারা ক্ষমতায় আসলে কী করবেন, এবং এখানে তাদের যে ম্যানিফেস্টো অনুযায়ী তারা হচ্ছে যে এখানকার জনগণের জন্য কী কাজ করবেন এই বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে নরনারী থেকে শুরু করে এখানে বিভিন্ন বয়সী লোকজন এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে। এখানে বাড্ডার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং জনগণকে তারা হচ্ছে যে তাদের যে ভালো দিকগুলো রয়েছে সেই দিকগুলো হচ্ছে যে তুলে ধরছেন। ভোটে কিভাবে তারা বিএনপিকে কেন বিশ্বাস করবেন এবং বিএনপির মধ্যে দিয়ে দেশের যে পরিবর্তন তৈরি হবে এই বিষয়গুলো হচ্ছে যে তারা এখানে বলার চেষ্টা করছেন স্লোগানে।
এই 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 মিছিলের মধ্যে রয়েছে একজন বিএনপির কর্মী, তার সাথে আমরা কথা বলতে চাই যে তারা, আচ্ছা আপনারা এই মিছিলের মধ্যে দিয়ে আপনার জনগণকে কি জানাতে চান? আসলে বড় কি জানাতে চাচ্ছি, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। উনি এলাকার অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব, উনি এলাকার সন্তান, এলাকাকে তিলে তিলে গড়ে তুলে। এই মিছিলটি এখন এখানে আমরা যেটি শুনতে পারলাম যে বিটিভি ভবনের কাছে গিয়ে এই মিছিলটি শেষ হবে এবং শেষে হচ্ছে যে এখানে আব্দুল কাইম বক্তব্য দিয়ে এখানে তিনি অনেক অনেক ধন্যবাদ। সহকর্মী সাজ্জাদ পারভেজ জানাচ্ছিলেন ঢাকা 11 সংসদীয় আসন থেকে নির্বাচনী প্রচারণের খবর। 11 আসনের প্রচারণের খবর দেখছিলাম রেজা, যে আসনে বিএনপির মনোনীত যে প্রার্থীর মিছিলটি এইমাত্র গেল এম এ কাইয়ুম, এবং এই আসনে একটি দারুণ এবং এই আসনেই এম এ কাইয়ুমের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একদমই। এবং এই আসনে আরেকটি দারুণ তথ্য রয়েছে, এই আসনে প্রায় 11 জন বা 10 জন হচ্ছে সংসদ সদস্য প্রার্থী রয়েছে এবং যেখানে ভোটার রয়েছে 4,34,306 জন মূল ভোটার। দেখা যাক কাকে জয়ী করে সাধারণ ভোটার। প্রার্থীতার যে বৈধতা সেটি নিয়েও কয়েকবার রিট করা হয়েছে, এই কারণে বেশ কিছু কারণেই এই ঢাকা 11 আসন আলোচিত অবস্থায় রয়েছে। তবে আলোচনার কেন্দ্রতে আরও কিছু বিষয় রয়েছে। দর্শক, খুলনা বরিশালের পাশাপাশি আরও কিছু সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেই সংবাদগুলো মূলত আলোচনায় রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুব আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এজাজকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না। এর আগে গত বছরের 12 ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। গত 1 ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা আদালত তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। আমরা তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারণার সবশেষ তথ্যগুলো। রুহুল আমিন বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরকে, শেষ মুহূর্তে ভোটের প্রচারণা আপনি কেমন দেখছেন? ভোটারদের প্রতিক্রিয়া কি, কেমন উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং উৎসব মুখর পরিবেশ রয়েছে, সেটি জানতে চাই আপনার মাধ্যমে। বিগত কয়েকদিনের যে প্রচারণা চলেছে, প্রার্থীরা বিভিন্ন জায়গায় কুষ্টিয়া 4টি আসনে তারা বিভিন্ন প্রান্তে জামাত এবং বিএনপির যেসব প্রার্থীরা রয়েছে, এছাড়া অন্যান্য দলের যেসব প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু এই আজকে দেখা যাচ্ছে যে কয়েকটি জায়গায়, অর্থাৎ কুষ্টিয়া 2 আসন বীরপুর ভেড়ামারাতে, এটা এখন যেখানে রয়েছে এটি ভেড়ামারাতে, এখানে জামাতের যিনি প্রার্থী রয়েছে আব্দুল গফুর, তার একটি নির্বাচনী মিছিলের একেবারে শেষ অংশে, অর্থাৎ মিছিল শেষ হয়েছে, এখন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি কুষ্টিয়া 2 আসনের বিএনপির প্রার্থী যিনি রয়েছেন রাগিব রৌফ চৌধুরী, তিনিও কিন্তু বীরপুর উপজেলা মাঠে আজকে তার বিশাল জনসমাবেশ রয়েছে, সেটিও অনুষ্ঠিত হচ্ছে এবং সেটিও চলছে। এবং এর পাশাপাশি কুষ্টিয়া 4 আসন যেটি, সেখানেও কিন্তু জামাত এবং বিএনপির সর্বশেষ সময়ের, এবং কুষ্টিয়া সদর আসনেও আমরা কিছুক্ষণ আগেও কুষ্টিয়া সদর আসনের বিএনপির যে প্রার্থী রয়েছে জাকির হোসেন সরকার, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং প্রচারণা চালাচ্ছেন এবং কি করবেন, আসলে নির্বাচনী পরিবেশটা কেমন হবে সেই সব বিষয়েও কিন্তু তিনি প্রার্থীরা কিন্তু আমাদের সঙ্গে আলাপ করেছেন। অর্থাৎ ভোটাররাও কিন্তু বলছেন যে আসলে নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেটার পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠু রাখা, এটার দায়ভারও কিন্তু প্রার্থীদের উপর রয়েছে, সেই বিষয়টিও কিন্তু ভোটাররা দাবি করেছেন প্রার্থীদের কাছে। একদমই তাই, সুষ্ঠু পরিবেশ নির্বাচনের সেটি খুব জরুরি, আর সেটি আসলে প্রার্থীদের কাছ থেকে আশ্বাসন, সেটি আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে 96 ঘন্টার জন্য ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ করেছে
বাংলাদেশ ব্যাংক সীমিত করেছে মোবাইল ব্যাংকিং লেনদেন কার্যক্রম। নির্বাচনী সময়ে টাকার অপব্যবহার ও অবৈধ লেনদেন ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিধিনিষেধ রোববার রাত 12টা থেকে কার্যকর হয়েছে। 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ 1000 টাকা পাঠানো যাবে। দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে 10টি, অর্থাৎ দিনের সর্বোচ্চ 10,000 টাকা পাঠানো যাবে। তবে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকছে। আমরা জানছিলাম আসলে সহকর্মীরা যারা আপনারা শুনছিলেন যে ব্যাংকিং কার্যক্রমে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আনা হয়েছে। রবিন এবং বৃষ্টি আপনারা শুনছিলেন মোবাইল ব্যাংকিং এ আজকে থেকে যেটি লিমিট করা হয়েছে, বিকাশ এবং নগদ, রকেট থেকে শুরু করে প্রতিদিন লেনদেনের ক্ষেত্রে 10 বার এবং প্রতিবারে 1000 করে সর্বোচ্চ 10 বার 10,000 টাকার লেনদেন। জি, এভাবে করা হয়েছে। এটি 12 তারিখ রাত 12টা পর্যন্তই বলবৎ থাকবে বলে আমরা জানি। এছাড়াও আসলে নির্বাচন ঘিরে বেশ কিছু খবর থাকেই, কারণ এখন একেবারেই শেষ সময় রবিন, এবং শেষ সময় আমরা কি দেখি, শেষ সময় প্রচারণার পাশাপাশি ভোটাররা অনেক হিসাব নিকেশও কষে যে আসলে শেষ সময় কাকে ভোট দেওয়া হবে থেকে শুরু করে যাবতীয় সকল খবরাখবর আমরা আপনাদেরকে আরও একবার জানাবো। তবে তার আগে আমরা ব্যালট বাক্সে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হলেও বেশিরভাগই বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা করে এই প্রতিষ্ঠানটি। বলা হয়, গণভোট বাস্তবায়নে বেশিরভাগ দলেরই ইশতেহারে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে বড় দুই দলেরই বক্তব্য অতিমাত্রায় উচ্চাভিলাষী এবং এগুলো বাস্তবসম্মত বাস্তবায়নে দুর্বলতা আছে বলেও পর্যালোচনায় জানায় সুজন, এবং যেমনটি জানায় এটি বাস্তবসম্মত নয়। দলগুলো মুক্তিযুদ্ধের উপর গুরুত্ব দিলেও আদর্শ ব্যাখ্যায় ভিন্নতা আছে। সুজন সম্পাদক বলেন, ইশতেহার একটি লিখিত দলিল, নির্বাচনের পরও তা বাস্তবায়নে চাপ প্রয়োগ করা হবে। এগুলো তো সবগুলো তো ইটস এ লন্ড্রি লিস্ট অফ অল দ্য থিংস দে উইল ডু, কিন্তু প্রথম তারা কোনটা করবে এবং কোনটা সম্পদের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করবে। কিন্তু কোন বিষয়গুলো যদি পরিস্থিতি ইতিবাচক না হয়, পরিস্থিতি যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে কোন বিষয়গুলো তাদের অগ্রাধিকার পাবে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা নেই। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ইশতেহার নিয়ে একটি খবর আপনাদের দেখাচ্ছিলাম রবিন। ইশতেহারে যেগুলো দেয়া হয় সেগুলো বাস্তবসম্মত কিন্তু বাস্তবায়নযোগ্য নয় বলে ধারণা করছে সুজন, সেই খবরটি জানাচ্ছিলাম। বাস্তবায়নযোগ্য নয় কেন নয়? হ্যাঁ, সেটি আসলে কেননা বলা হচ্ছে উচ্চাভিলাষী। হ্যাঁ, সেটি আসলে পরিবর্তনের পর বোঝা যাবে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার, যেমনটি সুজন যেটি বলছে, সুশাসনের জন্য নাগরিক, যে অর্থনীতি পুনরুদ্ধারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বাংলাদেশের অর্থনীতির এখন যে গ্রোথ, সেটি যেমন বিএনপি বলেছে তারা 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে যাবে। এই অনেকগুলো আপেক্ষিক ব্যাপার থাকে না হয়, তাহলে ভরসাটা আসবে কোথা থেকে? কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ইশতেহার, এবার যেই বড় দলগুলো অর্থাৎ বিএনপি এবং জামায়াতের কথাই যদি বলি, তারা যে ইশতেহার ঘোষণা করছে, প্রতিটি ইশতেহারেই সাধারণকে প্রাধান্য দেওয়ার এক ধরনের চেষ্টা ছিল। এবং এই চেষ্টাটা রবিন, এই চেষ্টাটা যে পরিবর্তন করতে হবে সেটার একটা গুরুত্ব কেন আমি সেটা একটু মনে করিয়ে দেই, যে এবারে নির্বাচনটা এবং নির্বাচনের যে পরিবর্তনের আভাস, 36 জুলাইয়ের যেই মর্মবাণী এবং 1400 শহীদের উপরে দাঁড়ানো সেই নির্বাচন, এবং বলা হচ্ছে যে আয়নাঘর থেকে মুক্তি লাভের নির্বাচন, গত 3টা ভোটে ভোট দিতে না পারার যে আক্ষেপ, সেটি নিরসনের যে নির্বাচন, ফলে সেটির মাধ্যমে পরিবর্তন আনতেই হবে। ইশতেহারের মধ্য দিয়ে সেই পরিবর্তনের বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো। আমরা আরও আলোচনা করব নির্বাচনী প্রচারণা, নির্বাচনী গণসংযোগ কোন পর্যায়ে আছে, শেষ মুহূর্তের কি ব্যস্ততা, সেসব নিয়ে। তবে পরের ঘন্টায় ব্যালট বাক্সে এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি, সাথে থাকুন।